पिछले 10 साल जनता का जो पैसा था, किसानों का पैसा था, मजदूरों के पास जो था, जो आप पैसा बचाकर घर में रखते थे, वो सारा का सारा नरेंद्र मोदी ने किसानों से, मजदूरों से, छोटे व्यापारियों से छीनकर 2 अरबपतियों को पकड़ा दिया है, अंबानी और अदानी। तो जो भी देश में धन है अब, वो सारा का सारा 2 लोगों के हाथों में है। एयरपोर्ट देखिए, पोर्ट देखिए, पावर स्टेशन देखिए, सीमेंट देखिए, देश की रक्षा की जो इंडस्ट्रीज हैं वो देखिए, सारे के सारे नरेंद्र मोदी जी ने चुने हुए लोगों को, अपने मित्रों को पकड़ा दिया। উত্তর প্রদেশের রায়বেরেলির নির্বাচন সভা থেকে বিরোধী দলনেতা রাহুল গান্ধী দাবি করলেন দেশের অর্থনীতি এখন এক ভয়ঙ্কর মোড়ের সামনে দাঁড়িয়ে। রাহুলের দাবি, গত 10 বছরে নরেন্দ্র মোদী দেশের অর্থনৈতিক কাঠামোকে যেভাবে বদলেছেন তাতে সামনে আসতে চলেছে এক বড় অর্থনৈতিক ঝড়, এমন ঝড় যা নাকি দেশ আগে কখনো দেখেনি। শুনতে পাচ্ছেন? রাহুল গান্ধী যে অ্যালার্মটা বাজিয়ে দিলেন তা কি আপনার কান পর্যন্ত পৌঁছেছে, নাকি আপনি এখনো ভাবছেন শেয়ার বাজারের ওঠানামা আর ডলারের বিপরীতে টাকার রেকর্ড পতন সির্ফ খবরের কাগজের ভেতরের পাতার একটা শুকনো হেডলাইন? ভুল ভাবছেন, কারণ গতকাল রায়বেরেলি থেকে রাহুল গান্ধী মোদী সরকারের যে আদানি আম্বানি মডেলের ওপর তীব্র আক্রমণ শানিয়েছেন তার আসল ভুক্তভোগী কিন্তু আপনি নিজে। ডলার প্রতি টাকার দাম আজ 97 পার করে 100-র দিকে ছুটছে। চীন যেখানে নিজের দেশের স্বার্থে কর্পোরেটদের তেল রপ্তানি ব্যান করে দিল, সেখানে আমাদের দেশের রিফাইনারিগুলো দেশবাসীকে চড়া দামে তেল কিনতে বাধ্য করে। বাইরে তেল বেচে মাসে $7.6 বিলিয়ন মুনাফা লুটছে। এই যে কোমর ভাঙা ইনফ্লেশন আসছে, এটা আসলে কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, এটা হলো সাধারণ মানুষের পকেট কেটে মোদিজির পরম বন্ধুদের সিন্দুক ভরানোর একটা অদৃশ্য গুপ্ত ট্যাক্স। রাজা যখন বন্ধুদের বাজার গোছাতে ব্যস্ত, প্রজার তেলের শিশি তখন শূন্য হওয়ার অপেক্ষায়। রায়বেরেলিতে রাহুল গান্ধীর বিস্ফোরক দাবির পর আজ খণ্ড খণ্ড করে দেখাবো কিভাবে বিপদকে সুযোগে পরিণত করার মোড়কে আপনার আমার সম্পদ লুটে নিয়ে বন্ধুদের নেটওয়ার্থ 50 গুণ বাড়িয়ে দেওয়া হচ্ছে। নমস্কার, আমি মধুরিমা ভৌমিকার দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন। সত্যি আসলে বেদনাদায়ক। গত 1 বছরে ডলারের তুলনায় টাকার দর 11.5% কমেছে। মূল কারণ, মোদী সরকারের তৃতীয় জামানায় ভারত থেকে যে পরিমাণে লগ্নি বাইরে চলে যাচ্ছে সেই তুলনায় বিদেশি লগ্নি আসছে না, ফলে টান পড়ছে বিদেশি মুদ্রা বা ডলারে। এর ফলে তার চাহিদা বাড়ছে আর তার জেরে ডলারের তুলনায় পড়ছে টাকার দাম। এটা শুধু যুদ্ধের কারণে নয়, অথচ সরকার নীতিগত বিষয়ে না গিয়ে রাজনৈতিক স্লোগান দিয়ে এই বেদনাদায়ক সত্যিটা চাপা দিতে চাইছে। সরকারের পরিসংখ্যানই বলছে 2024 থেকে 25 সালে নিট বিদেশি লগ্নির পরিমাণ ছিল মাত্র $95 কোটি। আর গত অর্থবর্ষ মানে 2025 থেকে 26 সালে 25 আগস্ট থেকে 26 জানুয়ারি পর্যন্ত এই পরিমাণ ছিল 0-এরও কম। তার মানে যত বিদেশি লগ্নি এসেছে তার থেকে বেশি দেশ থেকে বেরিয়ে গেছে। একদিকে নিট বিদেশি লগ্নি শূন্যের কাছে, তার উপরে পশ্চিম এশিয়া যুদ্ধের ফলে চড়া দরে তেল গ্যাস কিনতে বেশি মুদ্রা খরচ হচ্ছে, ফলে ডলারে টান পড়েছে। ডলারে টান পড়েছে বলেই দেশের সাধারণ মানুষকে সংযমে থাকার জ্ঞান দিয়েছেন। পরিস্থিতিটা ভাবুন একবার। গত 22 মাস ধরে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ, যাকে আমরা এফডিআই বলি, তা প্রায় 0-এর কাছাকাছি। আরবিআই এর রিপোর্ট বলছে সেই 2007-এর পর ভারতের নিট এফডিআই এত নিচে কখনো নামেনি। পকেটে হাত দিয়ে দেখুন তো, যে টাকাটা রাখা আছে সেটার দাম কতটা কমলো। দেশের মূল্যস্ফীতি কোন স্তরে পৌঁছেছে তা বুঝতে রকেট সায়েন্স জানার দরকার নেই। সির্ফ টাকার দামের দিকে তাকালেই সত্যিটা পরিষ্কার হয়ে যাবে। টাকার দাম যেভাবে প্রতিদিন রেকর্ড ভেঙে নিচে নামছে তা এক কথায় ভয়ানক। বিশেষজ্ঞরা স্পষ্ট বলছেন, এই ট্রেন্ড চলতে থাকলে ডলার প্রতি টাকার দাম 100 পার হওয়া সির্ফ সময়ের অপেক্ষা। এর সরল সত্যিটা কি? সামনে এমন এক অর্থনৈতিক সুনামি আসছে যা সাধারণ মানুষের কোমর পুরোপুরি ভেঙে দেবে। এমন সংকট আমরা আগে কখনো দেখিনি। ঠিক এই জায়গাটাতেই অ্যালার্ম বাজিয়েছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি স্পষ্ট করে দিয়েছেন, এই যে তীব্র অর্থনৈতিক ধাক্কা আসছে, এটা আজ কিন্তু আদানি বা আম্বানিদের গায়ে লাগবে না, লাগবে
আপনার আর আমার মতন সাধারণ মানুষের গায়ে। অথচ এই চরম সংকটের মুখে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উল্টে দেশবাসীকে জ্ঞান দিচ্ছেন বিদেশ সফরে যাবেন না, আর নিজে একের পর এক বিদেশ সফর করে দুনিয়া চষে বেড়াচ্ছেন। রাহুল গান্ধী একটা মারাত্মক কথা বলেছেন। তিনি বলেছেন দেশ এখন এক গভীর বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে, আর এই বিপর্যয়ের সুযোগ নিয়ে মোদিজির দুই পরম মিত্র দেদার মুনাফা লুটছেন। দুর্যোগকে তারা সুযোগে পরিণত করেছেন। সাধারণ মানুষের পকেট যখন ফাঁকা হচ্ছে, মোদিজির খাস বন্ধুদের সিন্দুক তখন উপচে পড়ছে। রাহুল গান্ধীর দাবি, পরিস্থিতি যেভাবে হাতের বাইরে যাচ্ছে তাতে এই সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে। রাহুলের কথার মধ্যে কতটা যুক্তি আর কতটা তথ্য আছে, চলুন একটু পরিসংখ্যানের দিকে তাকানো যাক। টাইমস অফ ইন্ডিয়ার এই রিপোর্টের দিকে তাকান। রিপোর্টটা পড়লে চোখ কপালে উঠে যাবে। যুদ্ধের এই আবহে দেশে তেলের আমদানি বেড়েছে 9.9% হারে, কিন্তু চমকপ্রদ তথ্য হলো তেল রপ্তানির গ্রোথ রেট তার চেয়েও বেশি 13.8%। আপনার মনে প্রশ্ন জাগতে পারে, মোদিজি তখন দেশবাসীকে তেল সাশ্রয়ের জ্ঞান দিচ্ছেন, তখন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ কি এক্সপোর্ট চালু রেখেছে? হ্যাঁ, চালু রেখেছে। তার প্রমাণ সরকারের ডেটাতেই রয়েছে। গত মার্চ মাসে $5.2 বিলিয়ন পেট্রোলিয়াম প্রোডাক্টস এক্সপোর্ট হয়েছে ইন্ডিয়া থেকে। এই এক্সপোর্ট করেছেন সির্ফ দুটি কোম্পানি, একটি নায়রা এনার্জি যা মূলত রাশিয়ার, আর একটি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। আর দুজনেই রাশিয়ার তেল এনে সেটাকে দেশের মাটিতে রিফাইন করে বাইরে বিক্রি করে। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যখন আন্ডারস্ট্যান্ডিং হলো যে রাশিয়ান তেল কিনবো না, তখন এরা রাশিয়ান তেল কেনা কম করলো, কিন্তু ভেনেজুয়েলা থেকে তেল আনা শুরু করলো এবং পুরো মার্চ মাস জুড়ে এরা তেল এক্সপোর্ট করলো। 3 দিন আগে সরকার একটা বড় খবর বের করেছে, এপ্রিলে আমাদের এক্সপোর্ট 40% বেড়েছে। আসলে বাস্তবতা হলো এই বৃদ্ধিটা এসেছে মূলত পেট্রোলিয়াম এক্সপোর্টের হাত ধরে। এপ্রিল মাসে $7.6 বিলিয়ন পেট্রোলিয়াম এক্সপোর্টস করেছে দেশের দুই কোম্পানি। একটু ঠান্ডা মাথায় ভাবুন, এই বিপুল পরিমাণ তেল বিদেশ থেকে এনে পরিশোধন করে বাইরে রপ্তানিটা করছে কে? ভারতের সবচেয়ে বড় তেলের রিফাইনারিটা কার? গুগল সার্চ করলেই উত্তর পেয়ে যাবেন। দেশের মোট তেল রপ্তানির 70%, হ্যাঁ পুরো 70% নিয়ন্ত্রণ করেন একজনই, মুকেশ ধীরুভাই আম্বানি। তাহলে হিসেবটা মেলাতে পারছেন? বিপর্যয় কার জন্য আর মুনাফা কার জন্য? রাহুল গান্ধী যে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে সংকটের সুযোগে পরিণত করার কথাটা বলেছেন, সেই সুযোগটা আসলে কার পকেটে যাচ্ছে নিশ্চয়ই বুঝতে পারছেন। বিষয়টা হলো চীন যা পারলো মোদি তা পারলেন না কেন? সংকট কিন্তু শুধু আমাদের দেশে নয়, একই রকম পরিস্থিতি তৈরি হয়েছিল চীনেও। চীনও ঠিক একই জায়গা থেকে তেল কেনে যেখান থেকে আমরা কিনি, রাশিয়া, ইরান আর পারস্য উপসাগরের সেই একই সমুদ্র পথ হরমুজ ব্যবহার করে। কিন্তু এই সংকটের মুখে দাঁড়িয়ে চীন কি করলো? চীনও আমাদের মুকেশ আম্বানির মতন বেশ কয়েকজন বড় তেল ব্যবসায়ী আছেন যারা অপরিশোধিত তেল এনে রিফাইন করে বিদেশে রপ্তানি করেন। কিন্তু চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই সংকটের সময় স্পষ্ট নির্দেশ দিয়ে দিলেন, আপাতত চীনের বাইরে কোনো পরিশোধিত তেল বা পেট্রোলিয়াম পণ্য রপ্তানি করা যাবে না। দেশের ভেতর এখন তেলের প্রয়োজন, তাই এই ক্রাইসিসের সময় আগে দেশের মানুষের কথা ভাবতে হবে। আপনি প্রশ্ন করতেই পারেন, চীন যদি দেশের স্বার্থে তাদের ব্যবসায়ীদের উপর এই নিষেধাজ্ঞা চাপাতে পারে, তবে আমাদের প্রধানমন্ত্রী মুকেশ আম্বানিকে কেন বলতে পারলেন না যে ভাই দেশে এখন সংকট চলছে, আপাতত বাইরে তেল রপ্তানি বন্ধ রাখুন? মোদিজি তা বললেন না। উল্টে এই সংকটের মাঝেই তিনি নেদারল্যান্ডস, সুইডেন বা নরওয়ের মতন দেশে সফরে চলে গেলেন। কেন গেলেন সেই রহস্যের জট ক্রমশ প্রকাশ্য। পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে যদি ডলারের বিপরীতে টাকার দাম 100 পার হয়ে যায়, যার সব লক্ষণ স্পষ্ট, তাহলে কি হবে জানেন? শুধু যে বিদেশ থেকে আসা মোবাইল ফোন, ইলেকট্রনিক গ্যাজেটস, ব্যাটারি, এসি বা এলইডি লাইটের দাম বাড়বে তা নয়, এর একটা মারাত্মক চেইন রিঅ্যাকশন বা রিপল এফেক্ট এসে পড়বে আপনার রান্নাঘরেও। ডিজেল পেট্রোলের দাম বাড়লে পরিবহন খরচ বাড়বে, আর পরিবহন খরচ বাড়া মানে সাধারণ একটা পাউরুটি, মাখন, সর্ষের তেল থেকে শুরু করে আটা, ডাল সবকিছুর দাম আকাশ ছোঁয়া হয়ে যাওয়া। মধ্যবিত্ত এবং নিম্নবিত্তের পিঠ দেওয়ালে ঠেকে যাবে। মজাটা দেখুন, দুর্যোগে আমজনতার পকেট ফাঁকা, অথচ মিত্রদের নেটওয়ার্ক আকাশ ছোঁয়া।
রাহুল গান্ধী এবং অর্থনৈতিক তুফানের কথা বলছেন, তার আসল শিকার কারা? রাহুল গান্ধী একটা খাঁটি কথা বলেছেন, এই তুফানে আদানি বা আম্বানিদের তৈরি করা সাম্রাজ্যের কিচ্ছুটি হবে না, লোকসান যা হওয়ার আমার আপনার হবে। একটু পেছনে ফিরে তাকান, করোনাকালের সেই ভয়ঙ্কর দিনগুলোর কথা মনে করুন। নরেন্দ্র মোদীর মতন যারা কালচারাল পপুলিস্ট বা সংস্কৃতি ভিত্তিক জনমোহিনী নেতা হন, গোটা বিশ্বের ইতিহাস বলে তারা যে কোনো বিপর্যয় বা ক্রাইসিসকে নিজেদের লোকেদের আখের গোছানোর মোক্ষম হাতিয়ার বানিয়ে নেন। মোদিজি নিজেই তো বলেছিলেন সংকটকে সুযোগে পরিণত করো। করোনার সময় যখন কোটি কোটি সাধারণ মানুষের আয় কমছিল, সঞ্চয় টান পড়ছিল, লাখ লাখ মানুষ কাজ হারিয়ে নতুন করে দারিদ্র্য সীমার নিচে তলিয়ে যাচ্ছিলেন, তখন কি ঘটছিল? আজ এই 2026 সালে দাঁড়িয়েও হাতড়ে দেখুন, বিভিন্ন পেশার মানুষের বেতন 2019 থেকে 20 সালের স্তরেই ফিরে যায়নি। অথচ ঠিক সেই চরম দিনগুলোতেই এক ম্যাজিক ঘটল। সাধারণ মানুষের সম্পদ কৌশলে চালান হয়ে গেল গুটি কয়েক ধনকুবেরের পকেটে। আদানির নেটওয়ার্থ এক ধাক্কায় 50 থেকে 100 গুণ বেড়ে গেল। আম্বানির সম্পদ বাড়ল রকেট গতিতে। তারা সংকটের বাজারেও একের পর এক বিজনেস ডিল সই করে গেলেন। ঠিক একই খেলা এখনো চলছে। দেশের বাজারে যখন তেলের দাম চড়া, টাকার পতন ঘটছে, তখন আম্বানিরা কিন্তু পেট্রোলিয়াম পণ্যের এক্সপোর্ট বা রপ্তানি রমরমিয়ে চালু রেখেছেন। বিশ্বাস হচ্ছে না? সরকারি তথ্যই এর সবচেয়ে বড় প্রমাণ। সরকারি পরিসংখ্যান বলছে শুধুমাত্র মার্চ মাসেই ভারত থেকে 5.2 বিলিয়ন ডলারের পেট্রোলিয়াম পণ্য বিদেশে রপ্তানি হয়েছে। এই 5 বিলিয়ন ডলারের বিপুল তেল রপ্তানি করলো কোন দেশপ্রেমিক কোম্পানি? আগেই বলেছি, পুরো ভারতের তেল রপ্তানি নিয়ন্ত্রণ করে মাত্র দুটো সংস্থা, নায়রা এনার্জি আর রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। এরা কি করছে? আন্তর্জাতিক নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে রাশিয়া থেকে সস্তায় অপরিশোধিত তেল আনছেন, এই দেশের মাটিতে তা রিফাইন করছেন আর তারপর চড়া দামে বিদেশে বিক্রি করছেন এবং মুনাফা লুটছেন। মাঝে যখন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সমঝোতার কারণে রাশিয়ার তেল আনা কিছুটা কমাতে হয়েছিল, তখন এরা বিকল্প রুট হিসেবে ভেনেজুয়েলা থেকে সস্তায় তেল আনা শুরু করলো। কিন্তু মার্চ মাসের পুরো সংকটকাল জুড়ে সাধারণ মানুষের উপর করের বোঝা চাপিয়ে নিজেদের তেল রপ্তানি আর মুনাফার চাকা এক মুহূর্তের জন্যও থামতে দেননি। তাহলে বুঝুন, বিপর্যয় কার আর উৎসব কার? সরকার ঢাক ঢোল পিটিয়ে খবর দিল এপ্রিল মাসে আমাদের এক্সপোর্ট এক ধাক্কায় 40% বেড়ে গেছে। শুনলেই মনে হবে দেশ অর্থনৈতিক দিক থেকে চাঁদে পৌঁছে গেছে, কিন্তু ভেতরটা একটু খুঁড়ে দেখলেই আসল সত্যিটা বেরিয়ে আসে। এই যে রপ্তানির বিশাল লাভ, এর সিংহভাগই এসেছে পরিশোধিত তেল রপ্তানি থেকে। শুধু এপ্রিল মাসেই ভারত থেকে রেকর্ড 7.6 বিলিয়ন ডলারের পেট্রোলিয়াম পণ্য বিদেশে রপ্তানি করা হয়েছে। যখন ডোনাল্ড ট্রাম্প ইউরোপের ওপর চটলেন যে তারা পরোক্ষভাবে রাশিয়ার তেল কিনে ইউক্রেন যুদ্ধকে ফান্ড করছে, তখন নেদারল্যান্ডস পিছু হটে এবং এই রুট দিয়ে তেল নেওয়া সাময়িকভাবে কমায়। সেই সময় রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ তাদের তেলের জাহাজ ঘোরানো শুরু করে স্পেনের দিকে। এবার ভেবে দেখুন, এই তীব্র সংকটের মাঝে মোদিজি কেন হঠাৎ নেদারল্যান্ড সফরে গেলেন? তিনি কি সেখানে দেশের জন্য বিনিয়োগ আনতে গেছেন, নাকি তার পরম মিত্রের আটকে যাওয়া তেলের রুট আবার সচল করার বিষয়ে তদবির করতে গেছেন? একটি গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রীর কাজ হলো দেশের কোটি কোটি সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করার জন্য মার্কেট ম্যানেজার হওয়া। দেশের মাত্র দুজন বড় পুঁজিপতির তেলের ব্যবসা বাড়ানোর জন্য আন্তর্জাতিক স্তরে মার্কেটিং এজেন্ট হওয়া নয়। বিদেশি বিনিয়োগকারীরা কেন ভারত থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে? কারণ ভারতের কোম্পানিগুলোর ভবিষ্যৎ মুনাফা আর গ্রোথ রেট নিয়ে তারা আর ভরসা পাচ্ছে না। আগামী দিনগুলোতে কি বাজারের আগুন আরো বাড়বে? নির্মম উত্তর, হ্যাঁ বাড়বে। টাকার এই পতন সরাসরি আঘাত করবে আপনার রান্নাঘরে। আমরা শুধু অপরিশোধিত তেল আমদানি করি না, এই দেশে গবেষণা আর উদ্ভাবনে কোনো বিনিয়োগ না হওয়ায় আমাদের ম্যানুফ্যাকচারিং খাতের ছোট বড় যন্ত্রপাতি থেকে শুরু করে কাঁচা মাল সব বিদেশ থেকে চড়া দামে আমদানি করতে হয়। টাকার দাম কমলে এই সব কিছুর খরচ বাড়ে। এটা একটা চক্র বা ভিসিয়াস সাইকেল। টাকা পড়লে মুদ্রাস্ফীতি বাড়ে, আর তা বাড়লে টাকার উপর চাপ আরো বাড়ে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে আপনার পকেটে বড় কোপ মারতে চলেছে। হোলসেল প্রাইস ইন্ডেক্স এর লেটেস্ট তথ্য অনুযায়ী পাইকারি বাজারে মূল্যস্ফীতির হার ইতিমধ্যেই 8.5% পৌঁছে গেছে। তাহলে খুচরো বাজারে এখনো আগুন লাগেনি কেন? কারণ সরকার লোকসান সয়েও পেট্রোল আর ডিজেলের দাম এতদিন বাড়ায়নি। কিন্তু এই কৃত্রিম নিয়ন্ত্রণ আর কদিন?
আগামী কয়েক সপ্তাহের মধ্যেই জ্বালানি তেলের দাম বাড়তে চলেছে, আর সেটা হওয়া মাত্রই পাইকারি বাজারের এই 8.5% ধাক্কা এসে পড়বে খুচরো বাজারে। বিশেষজ্ঞরা বলছেন, সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় খরচের সঙ্গে যুক্ত খুচরো মূল্যস্ফীতি খুব দ্রুত 6% গণ্ডি পার করে যাবে। সামনে যে কোমর ভাঙা দিন আসছে, তার জন্য এবার নিজের পকেটকে প্রস্তুত রাখুন, কারণ সরকার যখন বন্ধুদের তেলের বাজার গোছাতে ব্যস্ত, আপনার তেলের শিশিটি তখন শূন্য হওয়ার অপেক্ষায়। সহজ ভাষায় বললে, মূল্যস্ফীতি হলো আসলে গরিবের উপর চাপানো এক ধরনের ট্যাক্স। ইনফ্লেশন হলো এমন একটা হাতিয়ার যার মাধ্যমে অত্যন্ত নিখুঁতভাবে সাধারণ মানুষের পকেটের টাকা বা দেশের সম্পদ ধনকুবেরদের সিন্ধুকে চালান করে দেওয়া হয়। যারা ক্যাপিটাল ওনিং ক্লাস অর্থাৎ পুঁজির মালিক বা পুঁজিপতি, এই মূল্যস্ফীতির বাজারে ফায়দা কিন্তু একমাত্র তারাই লোটে। বাজারে যখন কোনো জিনিসের দাম 4 টাকা থেকে বেড়ে 8 টাকা হয়, তখন ক্রেতা হিসেবে আপনার খরচ দ্বিগুণ হয়ে গেল, কিন্তু যে বড় ব্যবসায়ী ওই পণ্যটি বাজারে বেচছে, তার মুনাফাও তো এক ধাক্কায় দ্বিগুণ বেড়ে গেল। এই বাজারে সাধারণ মানুষের প্রকৃত আয় দিন দিন কমতে থাকে, আর কর্পোরেটদের লাভের গ্রাফ রকেটের গতিতে উপরের দিকে ছুটতে থাকে। এর ওপর দ্বিতীয় খাড়াটি হলো টাকার পতন। ডলারের বিপরীতে টাকা যখন 100 ঘর পার করবে, তখন চারপাশের প্রতিটি জিনিস আপনার নাগালের বাইরে চলে যাবে, কারণ আমরা আমাদের নিত্যদিনের ব্যবহার্য জিনিসের একটা বিশাল অংশ বিদেশ থেকে ইম্পোর্ট করি, ফলে তার সরাসরি কোপ পড়বে আপনার আর আমার মানিব্যাগে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই বিখ্যাত জ্ঞানগর্ভ সংগ্রাহটির কথা দিয়েই আজ শেষ করব। সংকটকে সুযোগে পরিণত করো। দেশে যখনই কোনো বড় বিপর্যয় বা দুর্যোগ আসে, সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়ে, তখন তার ধনকুবের বন্ধুরা ঠিক সুযোগ খুঁজে তার সদ্ব্যবহার করেন এবং দেদার মাল কামান। দুর্যোগটা আসলে আপনার আর আমার জন্য, আর উৎসবটা ওই পরম মিত্রদের জন্য। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট আর শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু না আমি যথেষ্ট।